আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা সূচকীয় এবং লগারিদম ফাংশন থেকে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিব। তো আমাদের প্রথম প্রশ্নটি কি আছে দেখে নিই আমরা। প্রথম প্রশ্নে আছে, আমাদের প্রথম প্রশ্নে বলা হচ্ছে যে রুট 16 রুট m⁻12। তারপরে দেখো যে তোমরা দেখতে পাচ্ছ রুটের নিচে 5 m⁻5 এবং তারপর আর একটা রুট, তার উপরে হচ্ছে তোমার m⁻6। এটার মান বের করতে বলছে। তো এটাকে আমরা আসলে খুব সহজে এটার মান বের করতে পারবো। এই মানটা বের করার জন্য আমরা এই কোশ্চেনটাকে প্রথমে তুলে নিলাম। এখন এই কোশ্চেন তো তুললাম, তো আমরা কোন দিক থেকে শুরু করবো বলো তো? আমরা একবারে ছোট দিক থেকে, অর্থাৎ ভিতর থেকে কাজ করতে করতে বাইরের দিকে আসার চেষ্টা করব। তো প্রথমে আমরা এক কাজ করি, আমরা জানি যে রুট এবং স্কোয়ারে কিন্তু কাটা যায়। রুট এবং স্কোয়ারে কী হয়? কাটা যায়। তাহলে এখানে যা আছে আপাতত আমরা তার রেখে দিলাম। এরপর এখানেও যা আছে সেটাকেও আমি রেখে দিলাম, যে m⁻5। এই যে এইখানে এইটুকু হিসাব করব আমি। এখানে কি আছে বলো তো? এখানে আছে হচ্ছে m⁻6। তুমি যদি এটাকে m এর উপরে কিউব লেখো আর তার উপরে স্কোয়ার দাও, তাহলে দেখো তো m⁻6 হয় কিনা। এবং এই অংশটাকে তুমি যদি এখন একটা রুটের মধ্যে নিয়ে যাও, তাহলে কোনো অসুবিধা আছে কিনা বলো? হ্যাঁ, নেই, কোনো অসুবিধা নেই। কারণ কি, তুমি 6কে চাইলে 3 স্কোয়ার দিয়ে লিখতে পারো। এবার আমরা জানি যে রুটে স্কোয়ারে কিন্তু কাটা যায়, রুটে স্কোয়ারে কি হয়? কেটে যায়। তো যদি রুটে স্কোয়ারে কেটে যায় তাহলে এই অংশটা পুরোপুরি থেকে যাবে m⁻12। আর আমাদের এখানে একটা 16 ছিল, 16, এখানেও সেই 16টা থাকবে, এখানেও সেই 16টা থাকবে। ওকে, এরপরে দেখো এইখানে কি আছে বলো তো? m⁻5। আর এই জায়গাটায় খেয়াল করো, এখানে এই যে রুট আর এই যে স্কোয়ার, রুট এবং স্কোয়ারে কিন্তু কাটা যায়। তাহলে কি হয়? এখানে থাকে হচ্ছে m3। তাহলে m⁻5 এবং m3 এরা কিন্তু এখন গুণ আকারে। তা আমি এই গুণটা এখন করে দিব। তো গুণটা যদি করে দিই তাহলে একটু মনোযোগ দাও তোমরা, যে এখানে 16 লেখা যায়, তারপর হচ্ছে m⁻12, আর এইখানে আমরা গুণ করলে পাই হচ্ছে কি পাই বলো তো? m⁻8। কত আসে? m⁻8। কারণ কি, তুমি যখন এই m⁻5 আর m3কে গুণ করবা তখন হবে হচ্ছে m⁻8। এখন এইটাকে আমরা সরাতে চাচ্ছি, এই ভিতরের এই ছোট পার্টটাকে আগে শেষ করব। শেষ করার জন্য আমাদের কি দরকার? সেটা হচ্ছে 16 m⁻12। এখানে আসো, আমরা যদি চাই তাহলে এখানে m⁻4 তার উপরে স্কোয়ার করে লিখতে পারি। m⁻4 একে কী করতে পারি? স্কোয়ার করতে পারি। তাহলে কিন্তু 4 দুগুণ 8 হয়। এবং এইটাকে আমরা রুট করে দিলাম। কেন এমনটা করলাম? কারণ আমরা জানি যে রুট এবং স্কোয়ারে কাটা যায়। তাহলে রুট এবং এই স্কোয়ার দুইটাই কিন্তু কেটে যাবে। তো যদি এই রুট এবং এই স্কোয়ার তুমি যদি কেটে দাও, রুট এবং স্কোয়ার যদি কেটে দাও, তাহলে এখানে কি থাকে হচ্ছে m⁻4। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 16 m⁻12 আর ইন্টু এখানে এই রুট আর স্কোয়ার যদি কেটে যায় থাকে কি? m⁻4। এই লিখলাম হচ্ছে m⁻4। ওকে, তাহলে এখন যদি আমরা একটু গুণ করে দিই তাহলে কি হয়? যে গুণ করে দিলে 16, এখানে 16 রুট m⁻, কত হয়? এই 12 আর এই 4 গুণ করলে হয় 12 আর 4 গুণ করলে কত হয়? 16। কারণ 16 m⁻16, m⁻4 আর m⁻12 যদি আমি গুণ করি তাহলে পাবো হচ্ছে m⁻16। এখন দেখো এই যে 16 রুট m⁻16, আমি যদি এইটাকে তুলতে যাই তাহলে এইটাকে তুলতে চাইলে পাওয়ার কত দিতে হবে? 1/16। কারণ m⁻16 এর উপর পাওয়ার হবে 1/16। তাহলে এই রুট আর এটা উঠে যাবে। তাহলে এখন কি হয়? এই 16 কিন্তু 1-এর সাথে গুণ হয়ে যায়। এই 16 কি হয়? 1-এর সাথে গুণ হয়ে যায়। তাহলে এখানে 16 যদি 1-এর সাথে গুণ হয় তাহলে কি হবে? 16/16 ভাগ করলে কত থাকে? 1। তাহলে m⁻1, তার মানে উপরে তো 1, শুধু 1 লেখা লাগবে না পাওয়ার। তাহলে আমরা এখানে লিখে দেবো যে শুধু m। এই mটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তা আমাদের বলছিল মান বের করতে, দেখো আমরা মান বের করে ফেলেছি। একদম সহজে একটু মাথায় রাখো যে প্রথমে তুমি ছোট ভিতরের অংশ থেকে কাজ শুরু করবা এবং রুটে এবং স্কোয়ারে কাটা যায়, তাই স্কোয়ার আকারে ভাগ করে করে তুমি যে 6, 3 দুগুণা 6, 2 এবং হচ্ছে রুটে স্কোয়ারে কাটা যাবে। তারপরে এটাকে গুণ করো, এখানে হয় 8, 8কে আমরা 4 গুণ 2 মানে 4 স্কোয়ার দিয়ে লিখতে পারি। স্কোয়ার রুটে আবার কাটা যায়, তখন হচ্ছে 4, 4 আর 12 গুণ করলে অর্থাৎ পাওয়ার 4 আর পাওয়ার পর যোগ হয়, জানো যে গুণের সময়। তাহলে এই দুইটাকে গুণ করলে আবার 16, তাহলে এই 16 আর এই 16 মিলে কাটাকাটি হয়ে শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমার থাকছে কি? এমই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে প্রথম কোশ্চেনটি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরের প্রশ্নটি চলে যাব। আমরা এখন এই খ নাম্বার প্রশ্নটির সমাধান করব। দেওয়া আছে কি, যদি a সমান হচ্ছে 2⁻1/3 প্লাস b ইনভার্স 1/3 হয়, তবে দেখাও যে, এই যে এটা আমাকে দেখাইতে হবে। চলো আমরা এটা দেখানোর চেষ্টা করি। এটা দেখানোর জন্য আমরা প্রথমে কোশ্চেনটাকে তুলে নিলাম। এখন কোশ্চেনটাকে খুব ভালো করে অবজার্ভ করো, তোমার এটা দেওয়া আছে আর এটা প্রুফ করতে হবে।
তো এটা যদি আমরা দেখাতে চাই, একটু খেয়াল কর, তোমার 2a³ এর উপর কি আছে? কিউব আছে। তোমার এখানে কি এর উপর কিউব আছে? না, নেই। তাহলে কি করতে হবে? এটাকে আমাকে কিউব করতে হবে, তার মানে দুই পক্ষে বর্গ করতে হবে। আমরা এক কাজ করি, এখানে দিলাম হচ্ছে a³ আর এখানে 2⁻1/3 প্লাস 2 ইনভার্স 1/3, এটার উপর কি করলাম? কিউব করলাম। আর সাইডে নোট দিয়ে দাও, ঘন করে, ঘন করে। তো এটাকে আমরা বর্গ করে ঘন করে দিলাম, কিউব করে দিলাম। এখন বাম পক্ষে যা আছে তা থাক, ডান পক্ষে এই অংশটাকে এ ধরে আর এই অংশটাকে বি ধরে তুমি a প্লাস বি হোল কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করবা। তাই a প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি? এই হচ্ছে a, তাহলে লেখা হচ্ছে a³ প্লাস b³ বি কত? 2 ইনভার্স 1/3, এটা হচ্ছে b³। তাহলে a³ প্লাস b³ প্লাস 3ab, 3a হচ্ছে 3 টু দ্য পাওয়ার 2 টু দ্য পাওয়ার 1/3, আর এখানে b হচ্ছে 2 ইনভার্স 1/3, আর এখানে a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস b, তাহলে a হচ্ছে 2 টু দ্য পাওয়ার 1/3 প্লাস b হচ্ছে 2 ইনভার্স 1/3। ওকে, তাহলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম হচ্ছে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা। তো এখন চলো একটু সামনের দিকে আগানো যাক। তো এইখানে কি হচ্ছে? এই হচ্ছে a³। এখানে হিসাব করলে আমরা কত পাই? দেখো, এই 3 যদি 1 এর সাথে গুণ হয় তাহলে 3 হয়ে যায়, 3/3, তার মানে হচ্ছে 1, তার মানে 3/3 হচ্ছে 1 হয়ে যায়, তার মানে 2 টু দ্য পাওয়ার 1 কি হচ্ছে বলতো? 2 টু দ্য পাওয়ার 1। তার মানে এটা হিসাব করলে আমরা কত পাচ্ছি? 1। তার মানে এখানে যদি আমি 2 টু দ্য পাওয়ার 1 লিখি, তার মানে এটা আসলে 2 লিখলেই হবে। তাহলে এখানে শুধু 2 লিখে দাও, লিখে দিলাম শুধু 2। আর এইখানে থাকে হচ্ছে -1, -1টা অবশ্যই দিতে হবে পাওয়ার, তাহলে 2 ইনভার্স 1। চলো এখানে একটু হিসাব করি, এ হলো 3, আর এই পার্টটা হিসাব করলে এর মান 1 হয়ে যায়, কারণ কি 2 যদি কমন নাও তাহলে 1/3 -1/3, তার মানে হয় 2 টু দ্য পাওয়ার 0, তার মানে এটা হয় 1, 2 টু দ্য পাওয়ার 0। কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে, শুধুমাত্র 0 বাদে যে কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে তার মান হচ্ছে 1 হয় সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে এখানে আমাদের এই টোটাল মানটা হচ্ছে 1 হয়ে যাচ্ছে। যদি 1 হয় সেটা না লিখলেও চলবে। এবার দেখো 3 ইন্টু দেখো 3 টু দ্য পাওয়ার 2 টু দ্য পাওয়ার 1/3 প্লাস 2 ইনভার্স 1/3, এইখানে একটু খেয়াল করো, এই যে শুরুতে 2 টু দ্য পাওয়ার 1/3 প্লাস 2 ইনভার্স 1/3 এর মান হচ্ছে a, তাহলে এখানে এটার পরিবর্তে লেখা যাবে হচ্ছে 3a, লিখে দিলাম। ওকে, আচ্ছা চলো একটু সামনের দিকে যাওয়া যাক। বা এখানে হচ্ছে a³ প্লাস 2 প্লাস এখানে কি লেখা যাবে? এই 2 ইনভার্স 1কে আমরা চাইলে 1/2 লিখতে পারি, প্লাস হচ্ছে 3a। তো ডান পক্ষে এটাকে যোগ করতে গেলে আমাদের লসাগু বের করতে হবে। যদি আমরা লসাগু বের করতে চাই তাহলে হচ্ছে a³ ইজ ইকুয়ালস টু 2 হচ্ছে আমাদের এখানে লসাগু, তাহলে 2 আর 2 গুণ করলে কত হয়? 2 দুগুণা 4 প্লাস এই 2 আর এই 2 বাদ যাচ্ছে 1 আর প্লাস 3 দুগুণা 6, 3a। ওকে, তো চলো হচ্ছে হিসাব করে দেখা যায় কি পাওয়া যাচ্ছে এখানে। এর হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে a³ ইজ ইকুয়ালস টু 4 আর 1 মিলে 5 প্লাস হচ্ছে 6a ডিভাইড হচ্ছে 2। এটাকে চলো একটা আর গুণ করা যাক। আর গুণ করলে কি পাবো? আর গুণ করলে এটা হবে, এই 2টা তোমার হচ্ছে এর সাথে গুণ হয়ে যাবে। তা 2 যদি এর সাথে গুণ হয় তাহলে 2a³ ইজ ইকুয়ালস টু 5 প্লাস 6a। দেখো তো অ্যান্সার মিলছে কিনা? না, একটু সাজাই লিখতে হবে। তাহলে তুমি 6aটাকে এপাশে নিয়ে আসো, 6a কে এপাশে আনলেই দেখবো তোমার অ্যান্সার মিলে গেছে। তাহলে 2a³ প্লাস হচ্ছে প্লাস a প্লাস 6a থেকে এখন -6 হয়ে যাবে সাইড চেঞ্জ করলে, ইজ ইকুয়ালস টু 5। এইটা হচ্ছে দেখানো হলো। দেখো, দেখাইতে বলছে, দেখানো হলো। তাহলে আমরা এটাকে দেখাই দিলাম। একদম সহজ কোশ্চেন, পরীক্ষায় কিন্তু এই কোশ্চেন অনেক বেশি আসে, তাই প্র্যাকটিস করতে হবে। ওকে, আমরা এবার আমাদের পরবর্তী প্রশ্নটি দেখব। দেখো, এই কোশ্চেনটায় বলা হয়েছে কি যে ফাংশন f of x is equals to ln x minus 2 ফাংশনটির ডোমেন d of f এবং রেঞ্জ r of f নির্ণয় করো। আচ্ছা, ডোমেনটা তো আমরা বুঝলাম যে কোনো একটা লগারিদমের ফাংশনের ডোমেন হচ্ছে, আমরা জানি লগ শুধুমাত্র ধনাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত হয়। কিসের জন্য সংজ্ঞায়িত হয়? শুধুমাত্র পজিটিভ নাম্বারের জন্য এটা সংজ্ঞায়িত হবে। তাহলে এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে যদি আমরা একটু সলভ করতে চাই, এই ফাংশনটাকে যদি আমরা একটু সলভ করছি, আমাদের এটা হচ্ছে গ, কোশ্চেন নাম্বার গ, এটা সলভ করছি আমরা। তাহলে কি দেওয়া আছে আমাদের বলো তো? যে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে হচ্ছে f of x is equals to ln x minus 2। এইটা একটা ফাংশন দেওয়া আছে যে f of x is ln। আচ্ছা, লন বলতে আমরা কি বুঝি? আমরা বুঝেছি ই ভিত্তিক লগ। কোনো একটা লগের বেস যদি হয় ই, সেটাকে শর্টকাটে লেখা হয় লন। তার মানে আমরা বুঝলাম এটা ই বেস লগ। এটা কি? ই বেস লগ। আচ্ছা, তাহলে এখন একটু লিখে দিই যে ফাংশন উইল বি ডিফাইন্ড ইফ অ্যান্ড অনলি ইফ
এই এক্স মাইনাস টু ইজ গ্রেটার দ্যান জিরো, দেন এই ফাংশনটি হচ্ছে আমরা এটাকে ডিফাইন করতে পারবো। তার মানে ফাংশন সংজ্ঞায়িত হবে, যেহেতু এটা লগের ফাংশন, এটা সংজ্ঞায়িত হবে অবশ্যই এই ফাংশনটা কি হইতে হবে, জিরোর চেয়ে বড় হতে হবে। কারণ যেহেতু ধনাত্মক বা পজিটিভ ইন্টারের জন্য তো সংজ্ঞায়িত হবে, তাহলে ফাংশনটি সংজ্ঞায়িত হবে, যদি ও কেবল যদি কি হয় বলতো, এই যে এক্স মাইনাস টু এর মানটা জিরোর চেয়ে বড় হয়, এক্স মাইনাস টু ইজ গ্রেটার দ্যান জিরো হয়। তাহলে কি লেখা যায়, তাহলে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস টু ইজ গ্রেটার দ্যান জিরো। তাহলে এখানে যে সলভ করি, দেখো সলভ করলে কি পাচ্ছি, এক্স, এই টুটাকে ওই পাশে পাঠিয়ে দাও, এই প্লাস হয়ে যাক, এই যে টু, দুই পাশে আমরা কি করতে পারি, যে অসমতার সাইন, এটা এক্স মাইনাস টু সাথে প্লাস টু অ্যাড করলাম, আর এখানে জিরোর সাথেও তুমি প্লাস টু অ্যাড করলাম। এই লাইনটা করো ম্যান্ডেটরি না, তবে করে দিলে অসুবিধা নাই। তাহলে এক্স ইজ গ্রেটার দ্যান টু। তার মানে দেখো এক্সের মান জিরো থেকে বড়, কত বড়, এক্সের মান জিরো থেকে বড়, কত বড়, এবং এটা অসীম পর্যন্ত, এটা কি পর্যন্ত, অসীম পর্যন্ত। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডোমেনটা হচ্ছে টু এর চেয়ে বড় যে কোনো নাম্বার হবে, তাহলে টু এর চেয়ে বড় যে কোনো নাম্বার হবে। তাহলে আমরা যে ডোমেনটা লিখি, দেখো ডোমেন তার মানে হচ্ছে ডি অফ এফ ইকুয়ালস টু কত হচ্ছে, এক হচ্ছে তোমার টু এর চেয়ে বড়, এই নিলাম টু এর চেয়ে বড়, মানে টু নিতে পারবো না, টু এর চেয়ে বড় যে কোনো মান নিতে হবে। আর হচ্ছে কত পর্যন্ত নিতে পারবো, আমরা নিতে পারবো ইনফিনিটি পর্যন্ত। বলো তো টুকে তুমি নিতে পারবা না, তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে টু এর চেয়ে বড়, অর্থাৎ ওপেন ইন্টারভাল, খোলা ব্যবধি। আর ইনফিনিটিতে যাওয়া যায় না, তাই ওইটাও তোমার হচ্ছে খোলাই থাকবে, কারণ কি অসীমে গেলে সেটা তো আর অসীম থাকে না, দুই থেকে বড় এবং অসীম পর্যন্ত আমরা এই মানগুলো নিতে পারবো। তাহলে এটা আমাদের ডোমেন চলে আসছে। তো ডোমেনটা একদম সহজেই বের করা যায় ফাংশন থেকে। এখন আমরা বের করবো রেঞ্জ। তো রেঞ্জ অ্যাকচুয়ালি কি বলো তো, রেঞ্জ হচ্ছে ইনভার্স ফাংশন। একটা লনের তুমি রেঞ্জ মানে আমরা বিপরীত ফাংশনটা বের করব। তাহলে আমরা যদি এখানকার বিপরীত ফাংশনটা একটু বের করতে চাই, দেখো যে আবার এই ফাংশনটাকে একটু নিয়ে নিই, যে ধরি যে y ইকুয়ালস টু এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু লন এক্স মাইনাস টু, y ইকুয়ালস টু এফ অফ এক্স ধরলাম, আর এফ অফ এক্স ইকুয়ালস আবার লন তোমার হচ্ছে এটা দেওয়া আছে। তা আমি ধরে নিলাম হচ্ছে y ইকুয়ালস টু এফ অফ এক্স। যদি y ইকুয়ালস টু এফ অফ এক্স ধরে নিই, তাহলে কি আমি লিখতে পারি না যে সো এখানে y ইকুয়ালস টু তোমার হচ্ছে এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে লন কি আছে বলো তো, এক্স মাইনাস টু। আমার টার্গেট হচ্ছে এখান থেকে এক্স এর মানটা বের করা, এখান থেকে এক্স এর মানটা বের করব, বের করলে আমরা কিন্তু কিছু একটা পেয়ে যাব। ওকে, দেখো y ইকুয়ালস টু দি এফ অফ এক্স হয়, y ইকুয়ালস টু এফ অফ এক্স হয়, তাহলে এই এক্স এর একটা মান আছে, কি আছে বলো তো, এই এক্স এর মানটাকে আমরা বলি হচ্ছে ইনভার্স ফাংশন অফ ওয়াই, ইনভার্স ফাংশন অফ ওয়াই। আবার যদি এক্স ইকুয়ালস টু যদি এফ অফ ওয়াই হয়, তাহলে এই ওয়াইয়েরও একটা মান আছে, যে মানটা হচ্ছে ইনভার্স ফাংশন অফ এক্স। এই যে ফাংশনটা আমরা চ্যাপ্টার 1-এ কিন্তু অনেক ভালোভাবে শিখেছি। তো লনের ফাংশন শুধু লনটা আছে, ফাংশনটার নিয়ম তো একই রকম। তা আমরা চলো এটাকে এক হিসাব করার চেষ্টা করি। তো এখানে লন বলতে আমি কি বুঝি, ই ভিত্তিক লগ, তাই না, ই বেজ লগ। তো আমি যদি এটা এখানে লিখি, ধরো যে এই একটু ড্রাফট করে দেখাই তোমাদের, ভালো বুঝতে পারবা। তো এখানে ই বেজ লগ তোমার হচ্ছে কি আছে বলো তো, এক্স মাইনাস টু ইকুয়ালস টু ধরো ওয়াই, এটাকে আমি এইভাবে একটু ভেঙে লিখলাম। তাহলে এই যে লন মানে ই বেজ লগ এক্স মাইনাস টু সমান সমান ওয়াই, এটাকে একটু এইভাবে লিখলাম। এখন দেখো লগের একটা ফর্মুলা আমরা জানি, কি জানি, লগের ফর্মুলা জানি যে তোমার হচ্ছে যে এ বেজ লগ বি ইকুয়ালস টু সি। মনে করো আমি এখান থেকে এ বি অথবা সি এর মান বের করতে চাচ্ছি, তাহলে তো আমাকে লগটাকে উঠাইতে হবে। তো লগ উঠানোর নিয়ম কি, যখন তুমি এই জায়গা থেকে দেখো, এই জায়গা থেকে এই এর উপর যখন সি পাওয়ার হবে, এর উপরে যখন সি পাওয়ার হবে, আবার ভালো করে বুঝিয়ে এই এটাকে আমি একটু ক্লিয়ার করে লিখি, যে এর উপরে যখন সি পাওয়ার হবে তখন সমান সমান তুমি বি লিখতে পারবা। তার মানে এ টু দ্য পাওয়ার সি ইকুয়ালস টু বি, তখন তোমার লগটা উঠে গেল। এটা একটা ফর্মুলা, এই ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করব। ধরো এখানে লগের ইর উপর পাওয়ার হবে কি, ইর উপরে পাওয়ার হবে ওয়াই, তার মানে ই টু দ্য পাওয়ার ওয়াই সমান সমান লিখতে পারবা এক্স মাইনাস টু, তখন তোমার লগ লগটা উঠে যাবে। এই যে এ বেজ লগ বি সমান সি, তার মানে এ টু দ্য পাওয়ার সি ইকুয়ালস টু বি সমান লগ উঠে গেল। এখানে দেখো ই বেজ লগ এক্স মাইনাস টু, মানে ই বেজ লগ এক্স মাইনাস টু সমান ওয়াই হলে ই টু দ্য পাওয়ার ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস টু লেখা যাবে। তাহলে আমি এটাকে, এই যে মানটা আমি বের করছি না, এই মানটাই আমি চাইলে এখানে আবার লিখতে পারবো, মানে এখানে রাফ করে দেখলাম, এখানে ডিরেক্ট এটাকে বসাই দিব। তো বসালে কি হচ্ছে বলো তো, ই টু দ্য পাওয়ার ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস টু।
তো এই যে -2টাকে যে এই পাশে পাঠিয়ে দাও কি হয়ে যায়, +2 হয়ে যায়। তো +2 হয়ে যাক, তাহলে হচ্ছে e⁻y + 2 = x। তাহলে কি আমরা x এর মান পেয়ে গেছি না? x এর মান যদি পেয়ে যাই তো xটাকে বাঁ পাশে লিখলে মানে দেখতে ভালো লাগে। তো চলো xটাকে একটু বাঁ পাশে লিখে দিই। তাহলে x = e⁻y প্লাস হচ্ছে 2। এখন দেখো ফাংশন সলভ হয়ে গেছে। তো এই যে ফাংশনটা, এই ফাংশনটা অ্যাকচুয়ালি কি, আমার x, আমি চাইছিলাম x এর মান বের করতে। তো প্রথমেই তোমাদের দেখাইছিলাম যে কি হয়, দেখো যে এই দেখো যে x = y = ফাংশন অফ x হয়, y = যদি ফাংশন অফ x হয় তাহলে এই x এর একটা মান আছে, সেই মানটা কি x = ইনভার্স ফাংশন অফ y। আবার যদি তোমার হচ্ছে x = ফাংশন অফ y হয় তাহলে এই y এর একটা মান আছে যে মানটা হচ্ছে ইনভার্স ফাংশন অফ x। তো x = কি হবে বলো তো, ইনভার্স ফাংশন অফ y। তাহলে আমি তো y এর ইনভার্স ফাংশন বের করে ফেলছি, তাহলে x = কি হবে, ইনভার্স ফাংশন অফ y। তাহলে ইনভার্স ফাংশন অফ y, এই যে চলে আসে ইনভার্স ফাংশন। তাহলে e⁻y প্লাস হচ্ছে 2। তুমি চাইলে এখন চলক পরিবর্তন করতে পারো, আবার তুমি চাইলে চলক নাও পরিবর্তন করতে পারো। তা আমি চলক পরিবর্তন করে দিলাম। ধরো যে x যে আমার ফাংশন x ছিল, আমি x চলকে নিয়ে গেলাম। সুতরাং ইনভার্স ফাংশন অফ x = এখানে e⁻x প্লাস হচ্ছে 2। দেখো চলে আসছে আমার ফাংশন। তো আমি বলছিলাম যে রেঞ্জ মানে হচ্ছে ইনভার্স ফাংশন। তো ইনভার্স ফাংশন, তো রেঞ্জ যেহেতু ইনভার্স ফাংশনটা বের করে ফেলছি। এখন এইখান থেকে আমি রেঞ্জকে আইডেন্টিফাই করব। আচ্ছা এগুলা কিন্তু রাফ, হ্যাঁ, এগুলা হচ্ছে তোমাদেরকে রাফ করে বোঝাইছে, এগুলো অঙ্কের অংশ না, আমার অঙ্ক হচ্ছে শুধুমাত্র এইটুকু। তো যেহেতু রেঞ্জ হচ্ছে ইনভার্স ফাংশন চলে আসছে না। এখন দেখো ইনভার্স ফাংশনের মধ্যে এই তুমি x এর যে সকল মান ইনপুট হিসেবে দিতে পারবা সেগুলো হচ্ছে আমার রেঞ্জ হবে। দেখো আমরা যখন ফাংশনটা ডোমেন বের করছি, x এর যে সকল মান আমি ইনপুট হিসেবে দিতে পারি সেটা হচ্ছে ডোমেন, সেটা হচ্ছে 2 থেকে বড় এবং অসীম পর্যন্ত যে কোনো মান। আর এই একই রকমভাবে এইখানে আমি x এর যে সকল মান দিতে পারবো ইনপুট হিসেবে সেটাই হচ্ছে আমার রেঞ্জ হবে। এখন তোমার ক্যালকুলেটরের মধ্যে দেখবা এরকম আছে কি একটা, তো ক্যালকুলেটরের মধ্যে দেখবা e⁻x, তুমি কি কি মান নিতে পারবা, এখানে যে কোনো মান নিতে পারবা। এখানে মাইনাস মান নেওয়া যায়, প্লাস মান নেওয়া যায়, 0 নেওয়া যায়, কোনো না কোনো ভ্যালু তোমাকে দিবে, এটা কখনোই আনডিফাইন্ড হবে না। তার মানে তুমি যদি তোমার ক্যালকুলেটরের মধ্যে একটু দেখো, একটু যদি আমাকে একটু দেখান, একটু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ধরো এখানে দেখো আমি লিখছি হচ্ছে এই দেখো এই যে শিফট দিয়ে দেখবা লনের উপরে e⁻ একটা সাইন দেওয়া আছে। তুমি এইখানে যদি এটাকে প্রেস করো, এই দেখো এই যে এই আসছে e⁻ সামথিং এখন ওইখানে তুমি একটা মাইনাস পাওয়ার দিই, ধরো মাইনাস আমি দিলাম হচ্ছে 50, এই যে -50 দিলাম, দেখো একটা ভ্যালু আসছে, মানে এটা তোমাকে নিরাশ করে নাই। এবার আসো এখানে আমি আবার সেম ওই e⁻ সামথিং e⁻x, এবার ওই যে বক্স, ওই বক্সের মধ্যে মান বসাবো। ধরো আমি বসালাম 0, এই যে বসালাম হচ্ছে 0, তাহলে দেখ একটা মান আসে 1 আসে, 0 বসালে 1 আসে। এবার চলো মানে প্লাস মান বসাই। ধরো যে বক্সের মধ্যে এই যে আমি ধরো +100 বসাইলাম, তাহলে আমি একটা মান পাবো। হ্যাঁ অবশ্যই একটা মান পাচ্ছি, মানে তুমি এখানে যাই মান বসাও তুমি কিন্তু একটা মান পাবা। তাহলে তুমি এই যে ফাংশনটার মধ্যে x এর এখন তুমি যে কোনো ইনপুট দিতে পারছো, তার মানে সব মান দিতে পারছো। সব মান মানে কি, তাহলে রেঞ্জটা কি হবে বলো, রেঞ্জ হবে, তাহলে রেঞ্জ হচ্ছে r(f), তার মানে তুমি -∞ থেকে +∞ যে কোনো মান দিতে পারবা। তুমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারো, -∞ থেকে +∞ পর্যন্ত। যেহেতু ইনফিনিটিতে যাওয়া যায় না তাই এটা ওপেনই থাকবে, ফার্স্ট ব্র্যাকেট দিবা। আর এটাকে তুমি চাইলে এইভাবেও লিখতে পারো, যে রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা, সকল বাস্তব সংখ্যা তুমি এইভাবেও লিখতে পারো। চাইলে এইভাবে r(f) মানে রেঞ্জ অফ ফাংশন, এটা হচ্ছে তুমি বড় এই যে রিয়েল নাম্বারের যে আরটা, সেই আরটাও ব্যবহার করতে পারো। তুমি চাইলে -∞ থেকে +∞ এটাও দিতে পারো, যে তুমি যেটা ভালো মনে হয় তোমার কাছে সেটাই দেওয়া যাবে। তো আশা করি তোমরা এই যে ডোমেন, এই যে লনের যে ফাংশন, এই ফাংশন থেকে ডোমেন এবং রেঞ্জ নিশ্চয়ই নির্ণয় করতে পারবে। আজকের ক্লাসটি এখানে শেষ করছি, ফিরে আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।